বড় একটা ইস্যু, সেই জায়গায় আমেরিকার মতো দেশের একটা প্রেসিডেন্ট, বিশ্বের সব থেকে ক্ষমতাধর একজন প্রেসিডেন্টের এই যে মুড সুইং এর বিষয়টা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করছেন, তাকে ঠেকানোর জন্য ইউনিটি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ইউএসএমসি এর কভার করে এমন পণ্যগুলো আপনার ট্যারিফের বাইরে থাকবে। এইটি কিন্তু বহাল ছিল আর কি। এখন এটাকে ভায়োলেট করে ট্রাম্প কি করতে চাচ্ছেন যে 25% ট্যারিফ। এটা কারণ দুটি, এই ট্যারিফটা আলটিমেটলি হয়ে যায়। তাহলে করিম ভাই তার আগের আলোচনা কিন্তু ইঙ্গিত দিয়েছেন, এটা আমেরিকার আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে দ্রব্যমূল্যের ব্যাপারে। তার হোয়াইট হাউসে ঢোকার দিন থেকেই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি দিচ্ছে এবং সেটাকে সে ফুয়েলিং করতেছে। কেননা সেই হুমকি ধামকি বুলির মাধ্যমে রাখছে যে 10%, 20%, 30% ট্যারিফ বসিয়ে দিব। এখন সে আস্তে আস্তে এটা থেকে পিছু সরে আসছে। আপনি দেখছেন তার 200-এর মতো যে অধ্যাদেশ সে অর্ডিন্যান্স জারি করেছে, স্বাক্ষর করেছে, তার অনেকগুলোই কোর্টে স্টে অর্ডার হয়ে গেছে। বাণিজ্য যুদ্ধ লেগে গেল, মেক্সিকো কানাডার পণ্যের উপরে শুল্ক আরোপ করা হলো। আবার দেখা যাচ্ছে যে 2 দিন যেতেই হচ্ছে যে সেটা আবার হচ্ছে ট্রাম্প স্থগিত করলেন। কয়েকদিন আগে তিনি অভিযোগ করলেন যে কানাডার বর্ডার দিয়ে এখনো হচ্ছে যে মাদক আসছে, এখনো হচ্ছে অবৈধ অভিবাসী প্রবেশ করছে। আজকে আবার তিনি হচ্ছে কানাডা না মেক্সিকো, তিনি মেক্সিকোর সরকার প্রধানের তিনি প্রশংসা করলেন, বললেন যে না, তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন, আগের থেকে অভিবাসী আসার সংখ্যা অনেক কমে গেছে। মোহাম্মদ মালেক, এত বড় একটা ইস্যু, সেই জায়গায় আমেরিকার মতো দেশের একটা প্রেসিডেন্ট, বিশ্বের সব থেকে ক্ষমতাধর একজন প্রেসিডেন্টের এই যে মুড সুইং এর বিষয়টা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? জি, দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসার আগে আমি ওই আগের প্রসঙ্গে করিম ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করছি। সেটা হলো যে আলভিন যে কাজ করেছেন, নিঃসন্দেহে উনি ভালো কাজ করেছেন। তার মানে জনগণের পক্ষে কথা বলেছেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি অভিনন্দনযোগ্য। কিন্তু আলভিনের বিষয়টি কিন্তু কেবলমাত্র রিভিউ হয়েছে তা নয়, কিন্তু এখন রিপাবলিকান হাউস সদস্যরা যেটা প্ল্যান করছে যে আলভিনকে যে কমিটিতে আছেন, যে কমিটি মেম্বার হিসেবে যে কমিটির মধ্যে আসেন, সেখান থেকে বহিষ্কার করার ব্যাপারে তারা আরেকটি প্রস্তাব আনেন। কাজে ডেমোক্রেটিক পার্টির মধ্যে যদি বিভাজনটা দূর করা না যায়, তাহলে কিন্তু সেটা আরো খারাপ দৃষ্টান্ত হতে পারে। সেক্ষেত্রে উনি বহিষ্কৃত হয়ে যেতে পারেন। তার কারণটি যেটি করিম ভাই বললেন সেটি সত্য, যে হাকিম জেফরিজের এখানে অনেক ব্যর্থতা আছে, বা তার এখানে মানে ব্যর্থই বলবো। তার কারণটি হলো তিনি সঠিক ব্রিফ করতে পারেননি। তিনি ডেমোক্রেটিক লিডার হিসাবে ব্রিফিংটা তার ঠিক মতো হয়নি, বা আদৌ করেননি, আমি জানি না, কিন্তু সঠিক হয়নি। এখন যদি ডেমোক্রেটিক পার্টি এই বিষয়টা আরেকটু সতর্ক না হয়, তাহলে ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টিকে আরো কিছু খেসারত দিতে হতে পারে এবং বলিষ্ঠ কণ্ঠ রোধ করার যে বিষয়টি, সেই জায়গাটা আরো বেশি শক্ত হবে। ট্রাম্পের মতো একটা দুর্ধর্ষ এবং কি বলবো, এটা মানে সমস্ত মানে নর্মস এর বাইরে যে তিনি মানে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করছেন, তাকে ঠেকানোর জন্য ইউনিটি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। গেল একটা জিনিস। আর এবার আসি আপনার প্রসঙ্গে, যে এই যে মুড সুইং ট্রাম্পের, এটাই তো ট্রাম্প, তাই না? ট্রাম্প তো তাই, ভেরি আনপ্রেডিক্টেবল। আর ওই যে একটা কথা আছে যে দেখেন, ট্রাম্প যতটা না পলিটিশিয়ান, তার চেয়ে বড় উনি একটা ট্রানজেকশনাল পার্সন। উনি সবকিছুর মধ্যে বাণিজ্য নিয়ে আসেন, গিভ অ্যান্ড টেক। উনি ট্রানজেকশন করেন, বার্গেনিং করেন, দরদাম করেন, এই বিষয়গুলো তার মধ্যে আছে। তো দেখুন, এই যে ট্যারিফের বিষয়টা বলার আগে তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। একটা সময় ছিল, সম্ভবত ওবামার সময়, এটা হলো নাফটা, নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নাফটা ছিল। অর্থাৎ মেক্সিকো, কানাডা এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য হবে এগুলো ট্যারিফ ফ্রি হবে, নো ট্যারিফ। পরবর্তী ট্রাম্প সাহেব তার পূর্ববর্তী টার্মে এসে কেউ করলেন এইটাকে, নাফটাকে বিলুপ্ত করে তিনি করলেন ইউএসএমসিএ। এটা কিন্তু ট্রাম্পই করেছেন। তার মানে ইউএস মানে ইউনাইটেড স্টেটস, এম মানে মেক্সিকো, সিএ মানে কানাডা। এই তিনটা দেশের একটা ফ্রি ট্রেড ট্রিটি। এখানে কতগুলো পণ্য আইটেমাইজ করা আছে যেগুলো কোয়ালিফাইড ফর ফ্রি ট্রেড। অর্থাৎ এই ইউএসএমসি এর আন্ডারে যে সমস্ত পণ্যগুলো কোয়ালিফাই করবে, সেই পণ্যগুলো ট্যারিফের আওতার বাইরে থাকবে।
আগে যেমন ঢালাভাবে সকল পণ্যই বাইরে ছিল আওতায়, এটা তা না হয়ে ইউএসএমসি এর কভার করে এমন পণ্যগুলো আপনার ট্যারিফের বাইরে থাকবে। তো এটি কিন্তু বহাল ছিল আর কি। এখন এটাকে ভায়োলেট করে ট্রাম্প কি করতে যাচ্ছেন যে 25% ট্যারিফ। এটার কারণ দুটি। মেক্সিকোর সঙ্গে তার কিছু ট্রেড আছে, ট্রানজাকশন আছে। ট্রানজাকশনটা কি? ট্রাম্প চাচ্ছে যে সীমান্তে যে অভিবাসীদের ঢল, এটার জন্য মেক্সিকো দায়ী। তাদের সীমান্ত তারা খুলে দিছে আমেরিকাতে অনুপ্রবেশ করার জন্য। কাজে মেক্সিকোতে যদি আমি টায়ার দিতে পারি, শর্ত, যেমন কি শর্ত দিয়েছিলেন তিনি, যে মেক্সিকোকে তাদের ন্যাশনাল গার্ড দিয়ে তাদের সীমান্ত এমনভাবে প্রহরা দিতে হবে যেন তাদের সীমান্ত দিয়ে কেউ আমেরিকার ভিতরে প্রবেশ করতে না হয়। অর্থাৎ মেক্সিকোকে এনশিওর করতে হবে তাদের সীমান্ত দিয়ে যেন কেউ আমেরিকাতে প্রবেশ না করে। তো মেনলি এই অভিবাসন যে ইনফ্লোজ আমেরিকাতে মেক্সিকো হয়ে, এটাকে ঠেকানোর জন্যই একটা চাপ প্রয়োগ করা এই ট্যারিফের নাম দিয়ে মেক্সিকোর উপরে। এটা আমরা প্রথমে এটা কিন্তু 2 দফায় এটাকে ডিলে করা হলো আর কি। প্রথম দফায় যে ফেব্রুয়ারিতে ছিল, তারপর এটাকে মার্চের 2 তারিখ থেকে করেছিল, এবার এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আবার ডেফার। তো ডেফার করেন বাই দিস টাইম কিন্তু উনি মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেছেন। তো কথা বলে তিনি চমৎকার একটি মানে তার যে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছেন ট্রাম্প, সেখানে কি বলেছেন দেখুন। এবার কিন্তু চমৎকার ভাবে প্রশংসা করেছেন মেক্সিকো প্রেসিডেন্টের, যে আমি তার ভাষায় বলছি, উই আর ওয়ার্কিং হার্ড টুগেদার অন দি বর্ডার টু স্টপ ইলিগাল অ্যালায়েন্স অ্যান্ড ফ্যান্টানি। মানে আমরা জয়েন্টলি টুগেদার খুব হার্ড ওয়ার্ক করতেছি। তারপর আবার তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ টু প্রেসিডেন্ট ফর ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন। ঠিক সাইমালটেনিয়াসলি এটাকে রেসপেক্টাল ভাবে মেক্সিকোর প্রেসিডেন্টও বলেছে, থ্যাংকস ট্রাম্প ফর respectful discourse. Virtually all of Mexico trade with US included US Emily agent. তার মানে হলো যে তিনিও পাল্টা তাকে আবার ধন্যবাদ দিয়েছে। তার মানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অ্যাকচুয়ালি আলটিমেটলি ট্যারিফ হবে কি হবে না, বা কতটা কার্যকর হবে, এটা কিন্তু এখন বর্তমান নেগোসিয়েশন করে করে এমন একটা পর্যায়ে যাচ্ছে, যদি আমেরিকা যা চায় মোটামুটি ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী সবগুলো না হলেও ট্রাম্প খুশি হওয়ার মতো শর্ত মেনে নেয় মেক্সিকো, তাইলে হয়তো মেক্সিকোর সঙ্গে এই ট্যারিফটা হবে না। ঠিক কানাডা, তো কানাডার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। কানাডার ব্যাপারে প্রেসিডেন্ট কিন্তু খুব হার্ড। উনি কিন্তু কানাডার প্রধানমন্ত্রী সম্পর্কে ভেরি মাচ মানে ক্রিটিক্যাল। তেমনি ভাবে ট্রুডো কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে ভেরি মাচ ক্রিটিক্যাল, এবং সেইখানে একটা সমস্যা হয়তো হতে পারে। তো সমস্যা যদি কানাডার ক্ষেত্রেও হয় যে ওই ইউএসএমসি এর এগ্রিমেন্টের বা টিটির আওতায় যে পণ্যগুলো সেগুলো যদি ট্যারিফের আওতার বাইরে থাকে, তাহলে মোটামুটি একটু সীমিত হবে। তার কারণ হলো যে আমি একটা পরিসংখ্যান দিই, যে আমেরিকার যে টোটাল ইম্পোর্ট ফ্রম মেক্সিকো, তাতে 50% পণ্য এখন কিন্তু ওই ইউএসএমসি এর ট্রেড ট্রিটির অধীনে, আর কানাডার হলো 36% ইম্পোর্ট। তো এইটা নিয়ে একটা জটিলতা হতে পারে। আমি প্রথম কানাডার সাইডটাই বলি, সেটা হলো যে কানাডার সঙ্গে যে হোস্টাইল এখন পর্যন্ত কানাডাকে 51তম স্টেট করার ব্যাপারে তার আগ্রহ বা তার প্রস্তাব দেওয়া, সেটা হোক মকারি করে হোক, সেটা যেভাবেই হোক না কেন, কিন্তু এই বিষয়টি কিন্তু একটা সিরিয়াস ভাবে কানাডা নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। তার কারণটি হলো কানাডার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছে যে আমেরিকার পলিসি হলো যে এই সমস্ত ট্যারিফ দিয়ে দিয়ে কানাডাকে দুর্বল করা, উইক করা, যাতে একটা সময় কানাডাকে আমেরিকার অ্যানেক্স করে নিতে পারে। আবার অন্টারিওর যিনি প্রিমিয়ার, তিনি কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমেরিকার স্পেশালি মিনেসোটা, মিশিগান এন্ড নিউ ইয়র্কে 1.5 মিলিয়ন সিটিজেন আছে যারা সম্পূর্ণভাবে কানাডার বিদ্যুতের উপর নির্ভরশীল। তিনি বলেছেন অন্টারিও যে প্রভিন্স, তারা এই নেক্সট উইক থেকে এই বিদ্যুতের উপর 25% ট্যারিফ আরোপ করে দেবে। প্রয়োজনে তারা এই আমেরিকাতে বিদ্যুৎ সরবরাহ এক্সপোর্ট বন্ধ করে দেবে। তো মোটামুটি এটা একটা পর্যায়ে মানে একটা জানি না এটা কিভাবে মিটিগেট হবে,
তো এখন মতো কানাডার জন্য 2 তারিখ পর্যন্ত এটা মানে ডিলে করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। আর আরেকটা জিনিস হলো যে যদি এই টেরিফটা আলটিমেটলি হয়ে যায়, তাহলে করিম ভাই তার আগের আলোচনা কিন্তু ইঙ্গিত দিয়েছেন, এটা আমেরিকার আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে দ্রব্যমূল্যের ব্যাপারে। কারণটি হলো যে আমরা দেখি যে যে সমস্ত দৈনন্দিন যে পণ্যগুলো, গ্রোসারি আইটেমগুলো আমরা কিনি, যেমন ডায়েরি প্রোডাক্টস, এগস, হানি, তারপর ফ্রুটস, ভেজিটেবলস, মিট, ফিশ, সি ফুড, এইগুলো কিন্তু আসে মেক্সিকো থেকে। প্রায় এই সমস্ত পণ্যের আমেরিকার যে চাহিদা, তার চাহিদার মেজর পোর্শন আসে মেক্সিকো থেকে। গত বছর শুধু এই কয়টা পণ্যের জন্য $205 মিলিয়ন ইম্পোর্ট হয়েছে কানাডা থেকে। এখন যদি এই পণ্যগুলো আমাদের ডেইলি নেসেসারি পণ্য, প্রতিদিন গ্রোসারিতে যে এগুলো আমাকে কিনতে হয়, এটার উপর যদি 25% টেরিফ আরোপ হয়, তাহলে গভর্নমেন্টের এক্সচেকারে হয়তো ট্যাক্স আয় বাড়বে, কিন্তু ইম্পোর্টাররা কি করবে? এই পণ্যের যে ভ্যালু এডিশন হবে, অর্থাৎ বর্ধিত মূল্য দিতে হবে, এটা তারা মানে এটা তারা ডিস্ট্রিবিউট করবে পণ্যের উপরে ভোক্তা পর্যায়ে। তার মানে হলো যে আমাকে যখন ডিম কিনতে যাব বা মেক্সিকো থেকে আসা ফ্রুটস কিনতে যাব, তখন আমাকে বর্তমানে যে মূল্য আছে তার সাথে 25% বেশি মূল্য দিয়ে এটা আমাকে কিনতে হবে। তাহলে এই বিষয়টা আপনি দেখুন যে মেক্সিকোর সাথে যদি ফাইনালি আপোষ না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা খারাপ খবর অপেক্ষা করছে, যে যেখানে ট্রাম্প প্রতিশ্রুতি নির্বাচন, আমি তো মনে করি ট্রাম্প আজকে প্রেসিডেন্ট কেন? প্রেসিডেন্ট হওয়ার কারণটি হলো যে বহু ডেমোক্রেটিক লাইনের ভোটার, ইন্ডিপেন্ডেন্ট ভোটার, যে বিশেষ করে ব্ল্যাক এবং হিস্পানিক মুসলিম, তারা কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছিল। প্রধান কারণটি ছিল এবার যে দ্রব্যমূল্য, যে ট্রাম্প বলেছে দ্রব্যমূল্য কমিয়ে দিবে, এবং দ্রব্যমূল্য অতিষ্ঠ হয়ে এই ভোটাররা কিন্তু ভোট দিয়েছিল। এই ভোটাররা বা আমরা সাধারণ জনগণ কিন্তু উইল বি ভেরি ফ্রাস্ট্রেটেড ইন ফিউচার ইফ টেরিফ উইল বি দেয়ার। জি, এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন কিন্তু একটু একটু করে কাজ করা শুরু করেছে, অনেক নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। করিম চৌধুরী, আপনার মন্তব্য শুনি। দেখুন, আমরা অনেককে বলি ট্রাম্প শুধু দেশে নয়, ডোমেস্টিক্যালি নয়, মানে আন্তর্জাতিকভাবে এখন বিগ টাইম বুলি হিসেবে সে পরিচিত। তার আচরণের কারণে যেটা করা সম্ভব নয় ইকোনমিতে, সেটাই বলেছে ডে 1 থেকে আমি ইনফ্লেশন কন্ট্রোল করব, দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনবো। তার হোয়াইট হাউসে ঢোকার দিন থেকেই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি দিচ্ছে, এবং সেটাকে সে ফুয়েলিং করতেছে। কেননা সেই হুমকি ধামকি বুলির মাধ্যমে রাখছে যে 10%, 20%, 30% ট্যারিফ বসিয়ে দিব এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং আমাদের যে কলকারখানা, আমাদের যে শিল্প কারখানা চলে, এইসব শিল্প কলকারখানার কাঁচামাল অনেকটাই আসে 3টা বড় বড় দেশ থেকে, সেটা হলো মেক্সিকো, কানাডা এবং চায়না। এই 3টা দেশের সাথে ট্যারিফ যুদ্ধ ঘোষণার আগে যদি লোকাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হতো, অল্টারনেটিভ সোর্স বের করা যেত, তারপরে তাদের সাথে দামাদামি করার ক্ষেত্রে আমাদের বার্গেনিং পাওয়ারটা ভালো থাকতো। সেই ক্ষেত্রে দেশবাসীকে ডোমেস্টিক্যালি যখন বোঝানো যেত যে হ্যাঁ, দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, হাজার হাজার লোকের কাজ শুরু হচ্ছে, এই শিল্পকে অগ্রাধিকার দেওয়ার জন্য বাইরের পণ্য যাতে এসে আমাদের উৎপাদিত পণ্যের সাথে প্রতিযোগিতা করতে না পারে লোকাল মার্কেটে, সেই জন্য আমি এটা করছি, দেশে এই বিষয়টা খাওয়ানো যেত। কেননা জনগণের মাঝে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, জনগণের হাতে টাকা পয়সা আসছে, সেটা নিয়ে একটা যে দেশীয় পণ্য, দেশীয় শিল্প, দেশীয় কর্মসংস্থান, যে লেবার ফোর্স, তাকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে, সেটাকে লেবার মার্কেটকে গ্রো করার জন্য করা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেটকে চাপিয়ে দেওয়ার জন্য, একটা সাপ্রেস করার জন্য সেটা করা হচ্ছে, তাহলে সেটা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হতো। কিন্তু সে যেটা করছে, বুলিং করে আমাদের যে ব্যবসায়িক পার্টনার যারা সুখে দুঃখে আমাদের সাথে রয়েছে, তাদের উপরে আমরা বলছি জানাশোনার পরে যে আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট কানাডার, মেক্সিকোর উপরে, অনেক কিছুর উপরে, চায়নার উপরে, অনেক কিছুর উপরে। আপনি আজকে দেখবেন এই গতকালকে চাইনিজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে, আপনারা অনেকেই দেখছেন, সেটা সারা বিশ্বব্যাপী এটার উপর আলোচনা হচ্ছে আজকে সারাদিন। আপনারা যদি দেখে থাকেন ইন্টারন্যাশনাল নিউজগুলো, বিশেষ করে CNN, NBC, সব নিউজগুলো যদি দেখেন, আপনারা দেখবেন যে অ্যানালাইসিস হচ্ছে, এবং সেটা বলছে চায়না ইজ রেডি ফর এনি কাইন্ড অফ war with America. What it does mean? Chinese never said this thing before.
না শুধুমাত্র বাণিজ্য যুদ্ধ না, সে বলছে তোমার সাথে অন্য কোনো যুদ্ধের দরকার হলো, সে পরিষ্কার বলে দিচ্ছে মাথা ঘামায়ও না আর কিন্তু তাইওয়ান নিয়ে বা অন্য কিছু নিয়ে, উই উইল নট লেট ইউ গো। এখন চ্যালেঞ্জটা এমন মুখে হচ্ছে, ছপা ডাকাতের শুধু মুখ বাঁচানোর জন্য 1 মাসের জন্য বর্ধিত করেছে, প্রথমে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, এখন বলছে মার্চের শেষ পর্যন্ত আমরা দেখব। আলোচনা হচ্ছে, কল করছে সে, কিন্তু কেউ তাকে ছাড় দিচ্ছে না, শেষ পর্যন্ত চপে ডাকাত খাইয়া। এটা শুধুমাত্র ওই যে আমাদের ভাষায় একটা কথা বলে যে ফেস সেভিং এর জন্য আলোচনা করে এটাকে আস্তে থেকে সরে আসছে। সে বুলি করছিল, থ্রেট দিছিল, খুব ধমকে যখন কাজ হচ্ছে না, তার ইকোনমিক অ্যানালাইসিসটাই তখন বুঝে দিচ্ছে, আমেরিকার এবং বাইরের ইকোনমিক অ্যানালাইসিসটাই বুঝে দিচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা তুমি, তোমার জনগণ। এখন সে আস্তে আস্তে এটা থেকে পিছু সরে আসছে। আপনি দেখছেন তার 200-এর মতো যে অধ্যাদেশ সে অর্ডিন্যান্স জারি করেছে, স্বাক্ষর করেছে, তার অনেকগুলোই কোর্টে স্টে অর্ডার হয়ে গেছে, অনেকগুলোই সে সংসদ কংগ্রেসকে সারপাস করে বাইপাস করে, আই শুড সে বাইপাস করে সে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেখানে তাকে কংগ্রেসে যেতে হবে ফিরে। হ্যাঁ, কংগ্রেসে সে হয়তো এবার পাশ করায় নেবে, কেননা তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে কংগ্রেসে যে আমাদের স্বাধীনভাবে আমরা যে গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার মধ্য দিয়ে কংগ্রেসে যে কথা বলে অভ্যস্ত, তার অধীনে কিন্তু সেটা পারবে না অনেক কংগ্রেসম্যান। কারণ যাকেই সে টার্গেট করবে তার বিরুদ্ধে সে বিলিয়নস অফ ডলার ব্যয় করবে, তার সমস্ত শক্তি ব্যয় করে তাকে ওই সদস্যপদ থেকে বাদ করে দিবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।